ঘাস কোথা থেকে আনলেন কাকা? ঘাস তুইলা ও, এটা কি গরুর জন্য না? ধুয়ে নিয়ে আসলেন। কাটছেন কই থেকে? সন্তানদের নিয়ে পরম মমতায় হেঁটে চলছে বাবা। নৌকা ধরে গন্তব্য ওই পারের হাটে। কাঁচা পথ ধরে ঘোড়ার গাড়ির ছুটে চলা। ঘাট থেকে মাল বোঝাই করে ফিরবে ধীর গতিতে। চরে চলছে ভুট্টার মৌসুম। জমি থেকে সংগ্রহ করা ভুট্টা শুকোতে দিয়েছে রোদে। কৃষি প্রধান চরাঞ্চলে কৃষকের ব্যস্ততার শেষ নেই। ভুট্টা পা দিয়ে উল্টানোর যে শব্দ, তা মুগ্ধতা ছড়াচ্ছে চারপাশে। এই সুরে মিশে আছে প্রিয় বাংলার রূপবৈচিত্র্যের গল্প। বছরের প্রথম বৃষ্টিতে নদীতে বেড়েছে পানি। সময়ের আগেই কাটতে হয়েছে ধান। খড় শুকিয়ে পাল্লা দিয়েছে। দূর থেকে পিরামিড মনে হলেও আদতে এগুলো খড়ের স্তূপ। হাঁটতে হাঁটতে উপভোগ করছিলাম নদী পাড়ের নানা সৌন্দর্য। একদিকে ধান শুকোতে দেওয়া, অন্যদিকে খড়ের স্তূপ, আর সামনে নৌকার সারি। এ যেন কোনো ছবির দৃশ্য। একা করতে কয়দিন লাগবে? একদিন একদিনেই শেষ হয়ে যাবে? একবার আলকাতা করলে কি কত বছর চালানো যায়? 6 মাস। 6 মাস? তার মানে আবার সিজনের আগে আবার করতে হবে। সাধের নৌকাটি প্রস্তুত করছে মাঝি ভাইয়েরা। সামনে বর্ষাকাল। বর্ষাকালের আগে নিজের নৌকাটি আলকাত্রা মেরে ঠিকঠাক করে নিচ্ছে। পুরো বর্ষা জুড়ে যাত্রী আর মালামাল নিয়ে ধাপিয়ে বেড়াবে যমুনা নদী। ইতিমধ্যে নৌকায় উঠেছি। আমাদের সাথে চরের আরও অসংখ্য যাত্রী। এই মানুষগুলোর কেউ যাবে চরে শস্য দেখতে, কেউ যাবে মাঠে কাজ করতে। যমুনার বুক চিরে এগিয়ে চলছে নৌকা। ঢেউয়ের গতি আর পানির ছনছন শব্দ, সব মিলিয়ে এক নৈসর্গিক সৌন্দর্যের অবতারণা হয়েছে যমুনার পাড়ে। মাঝে মাঝে দু একটি বালুচর আর এঁকে বেঁকে চলা নদী। চলতে চলতে খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম ঘাটের কাছে। বর্ষায় যে নদী অথই জলরাশি, সে নদী আজ শুকনোর পথে। তবে অল্প কিছু পানি এসেছে নদীতে। ঘাটে অপেক্ষমান আরও অনেক যাত্রী। ইতিমধ্যে আমরা নৌকা থেকে নেমে পড়েছি। আমাদের সাথে যারা এসেছিল তারাও নৌকা থেকে একে একে নেমে যাচ্ছে। আবার যারা এপারের ঘাটে অপেক্ষমান ছিল তারাও উঠে যাচ্ছে খেয়া নৌকায়। নৌকা থেকে নেমে চরের মানুষেরা হাঁটা দিল বাড়ির পথে। তাদের পিছু নিলাম আমরাও। নদীর পাড় ধরে চরের মানুষের পিছু হাঁটছি তাদের বসত বাড়ির দিকে। খুব কাছ থেকে দেখব তাদের বসত বাড়ি। উপভোগ করার চেষ্টা করব তাদের জীবনের নানা গল্প। নদী একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। ঠিক তেমনি গত বছর যখন এই দুর্গম চরাঞ্চলে এসেছিলাম, তখন ঠিক সামনে যে দ্বীপটি দেখা যাচ্ছে এটি ছিল না। নতুন করে পলি জমে এক দ্বীপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি এই যে পাশে নদী, এই নদীও ছিল না গত বছর। ভয়ঙ্কর বন্যায় নদী ভাঙতে ভাঙতে একদমই বসত বাড়ির পাশে। আবারও সামনে বর্ষাকাল। জানি না বর্ষাকালে এই ভিটে মাটি টিকবে কিনা। ভাঙনের আতঙ্কে ঘুমহীন রাত্রি পার করছে চরাঞ্চলের মানুষ। ঠিক তেমনি এক ভাঙন কবলিত চরের পাশে দাঁড়িয়ে আমরা দেখছি নদী ভাঙন। নদীর পাড় থেকে উঠে আসা যে মেঠো পথ, সেই মেঠো পথের দুপাশে আবাদ হয়েছে ভুট্টার। ভুট্টাগুলো পরিপক্ক হয়েছে।
আর কয়েকদিনের মধ্যে ভুট্টা ঘরে ওঠা শুরু হবে। ইতিমধ্যে আগাম জাতের ভুট্টাগুলো ঘরে উঠেছে। এই মুহূর্তে চরে দরকার প্রচণ্ড রোদ। চরের মানুষের নানা ধরনের শস্য এখন ঘরে ওঠার সময়। তাই তো চরের মানুষদের সাথে যখন কথা বলছিলাম, তারা বলছিল এই মুহূর্তে তাদের দরকার প্রচণ্ড রোদ। কারণ রোদ না থাকলে এই ফসলগুলো তারা ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারবে না। ঠিক তেমনি ভুট্টাগুলোও ঘরে উঠবে। এই ভুট্টাগুলো শুকোবে, তারপর বিক্রি হবে দেশের বিভিন্ন জায়গায়। আসলেন কোথা থেকে ভাই? এখন কি ট্রিপে যাইতেছেন? কিসের ক্যাপ দিবেন? পেঁয়াজ। দেখলাম ভুট্টাও তো উঠতেছে আর কি। তার মানে এখন ভুট্টা, পেঁয়াজ, আবার অনেক জায়গায় বাদাম দেখলাম কিছু। এই ক্ষেপগুলাই দিতেছেন। কতদিন চলবে এগুলো? চলবো 1 মাস। মানে বর্ষার আগে পর্যন্ত? বর্ষার আগে পর্যন্ত। ঠিক আছে, ঠিক আছে। আগে কষ্ট দিলাম ভাই। অনেকক্ষণ থেকে হাঁটছি। তপ্ত রোদের নিচে বালুময় এক প্রান্তর। সেই প্রান্তর ধরে হাঁটতে হাঁটতে দেখে পেলাম চরের বসত বাড়ির সামনে যে বসত বাড়িগুলো, এগুলোই হচ্ছে এই চরের মূল বাড়িঘর। এখান থেকেই চরের বসতি শুরু। আমরা প্রবেশ করব চরের বসত বাড়িতে, দেখব এই মানুষগুলো কিভাবে আছে এই দুর্গম চরাঞ্চলে। একই সাথে দেখানোর চেষ্টা করব এই দুর্গম জীবনযাপনের বাইরেও যে এক সুন্দর জীবন রয়েছে এই চরের, তার চিত্র। ঘোড়া কি একটাই ভাইয়ের? দুইটা। এটা তো বাচ্চা। ঘোড়ার গাড়ি করেন? দেখি ডিমটা তোমার। এটা কি পইরে পাইছো? বাহ, কি করবা এটা দিয়ে? ভাইজে খাবা? প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি গহীন যমুনার এক চর মানিকদাইড়, যার অবস্থান বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায়। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের দেখানোর চেষ্টা করব দুর্গম এই চরের মানুষের জীবনচিত্র। একই সাথে দেখানোর চেষ্টা করব এই চরের মানুষেরা কিভাবে জীবন যুদ্ধে টিকে আছে। সংগ্রাম, অনিশ্চয়তা আর নদী ভাঙন সবকিছু মিলিয়ে কেমন আছে এই চরের মানুষেরা। একেবারে স্বপ্নের জীবন। ছোট্ট বসতবাড়ি, মাঝখানে ছোট ছোট মেঠো পথ, পথের দুধারে সনের বাড়িঘর। বাড়িতে গাছপালার উপস্থিতি খুব একটা নেই। শুনশান নীরবতা বিরাজ করছে এই ভর দুপুরবেলা। কৃষানীরা বাড়িতে, কিন্তু কৃষকরা এখন মাঠের কাজে ব্যস্ত। তাই তো বাড়িতে খুব বেশি মানুষের উপস্থিতি নেই বললেই চলে। ঘরের ভেতরে খুব আবাসপত্রের বালাই নেই। আপনার এখানে কি কি আছে তাহলে? এখানে কোনটা? মানে কি ধরনের জিনিসপত্রগুলো বিক্রি করতেছেন এই পাশে? এখানে বেশি কলস, কড়াই, ঢাকনা, স্টিলের বোল, পাইলে। তার মানে রান্না বান্নার যে জিনিসগুলো সেগুলোই বিক্রি করেন। আমরা যখন দুর্গম এই চরে, তখন দেখে পেলাম এক চাচার, সে আসলে ফেরি করে বিক্রি করছিল রান্নাবান্নার বিভিন্ন জিনিসপত্র। মূলত এগুলো তো সীসার জিনিস। সীসার জিনিস, স্টিলের জিনিস। কিভাবে বিক্রি করেন? নগদ টাকা নাকি? নগদ টাকাও বিক্রি হয়, হয়তো হচ্ছে 3 পরিচয় হলে 2-4 টাকা বাকি থাকে। বাকিও থাকে। আবার কি ধান, ভুট্টা এগুলা দিয়েও নেন? না না, ওই লেনি না। এগুলা নেন না না, আমরা খালি ওই সীসার ভাঙ্গারি নিই। সীসার ভাঙ্গারি নেন, নগদ টাকা? নগদ টাকা নেই। হঠাৎ কারোর কাছে টাকা নাই, তখন বাকিও দেন? বাকি থেকে যায়। চাচা যেটি বলছিল, চরের মানুষের সাথে ব্যবসা করতে করতে তাদের সাথে একটি আন্তরিকতার সম্পর্ক তৈরি হয়েছে, যার কারণে অনেকের কাছে টাকা না থাকলেও সে ক্ষেত্র বিশেষ বাকিতে মালগুলো দিয়ে যায়। কারণ তাদের সাথে একটা আর্থিক সম্পর্ক হয়েছে। যখন আবার পরবর্তীতে আসবে তখন আসলে সেই টাকাগুলো সে পেয়ে যাবে, সেই বিশ্বাস থেকেই এভাবেই ব্যবসা করে আসছে বছরের পর বছর থেকে।
গহীন চরে যখন মেঠু পথ দিয়ে হাঁটছিলাম তখন ঠিক সামনে দেখা পেলাম ছোট্ট একটি দোকানের। আমরা যদি একটু কাছ থেকে দেখাই, এটি হচ্ছে চরের একমাত্র দোকান। এই দোকানের মূল জিনিসপত্র সেটি হচ্ছে বাচ্চাদের খাবারের বিভিন্ন জিনিস, পাশাপাশি বিস্কিট, চানাচুর, এছাড়াও রয়েছে মশলার বিভিন্ন আইটেম, চিনি, আটা থেকে শুরু করে একদম ন্যূনতম মানুষের পারিবারিক যে চাহিদা রান্নাবান্নার কাজে সেই জিনিসগুলো এই দোকানে পাওয়া যায়। ছোট দোকান হলেও খুব গোছানো একটি দোকান। এই ভুট্টাটা কি ভাই মোটামুটি শুকায় গেছে নাকি? হয়ে গেছে আজকে 2-3 ঘন্টা হয়ে দিলি শেষ। মানে আজকে এটা বস্তা করা যাবে? জি কয়টা রোদ পাইছে এই ভুট্টা? 3 রোদ গেছে, আজ নিয়ে 4 রোদ যাবো। 4 রোদ। জি এখন এবছর যে দাম ভুট্টার, তাতে আপনারা কি এই দামে খুশি? এই দামে খুশি আইরে না, লাভ হবে না? না, না। এবার মন কত করে চলতেছে? এবার মনে করেন যে এখন বর্তমানে কাঁচাটা 800 টাকা, 800 টাকা। শুইনেটা 1100, 10 টাকা 20 টাকা কম। গত বছর কিরকম ছিল? গত বছর 1200 ছিল শুইনে। তার মানে এবার একটু দাম কম গত বছরের একটু কম। থেকে। এবার তো আবার আপনারা একটু ক্ষতিগ্রস্ত হয়েছেন মাঝখানে বাতাসে, ক্ষতি মেলা ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি ওই হয়েছে। তুলনায় এবছর মৌসুম খারাপ, ফলন কম। গত বছর বিয়েতে 10 মণ ফলন কম, ফলন কম হয়ে 10 গেছে। মণ ফলন এবার আবার একটু দামও কম। দামও কম। ওই পারে গেলে তো আবার একটা ট্রেনিং খরচ আছে, হ্যাঁ প্রতি বছর 100 টাকা 100 টাকা। 100 টাকা নাও ভাড়া গাড়ি মৌসুম অনুযায়ী তো এটা পোষাবে না এবার। দুই বছরে যে বৃষ্টির কারণে ওই বাতাসের কারণে ভাঙে চলে গেল, ফলনই বহুত কম হচ্ছে। নানান আন্তরিকতার মাঝেও রয়েছে নানান কষ্ট। বিভিন্নভাবে চরের এই পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়, কখনো বন্যা, কখনো ঝড়, আবার কখনো অগ্নিকাণ্ড। ঠিক তেমনই এক ঘটনার সাক্ষী হয়েছে এই পরিবারটি। গত কয়েকদিন আগে তাদের ঘর পড়েছে আগুনে, নতুন করে আবার গুছানোর চেষ্টা করছে। চলুন তাদের মুখ থেকে শুনে আসি তাদের সেই গল্পটা। সে দেখেন আগুন লেগে গেছে, আমরা লোকজন দেখলো চিকরে আসছে, তখন যাই দেখি আগুনটা একবারে ফুটে পারে, নিবানোর কোনো সুযোগ ছিল না। কি থেকে আগুনের উৎপত্তিটা হয়েছিল? এটা সম্ভবত সঠিক কেউ দেখেনি তো, এটা এখন কোনো গ্যাসের সিলিন্ডার বা চলে এরকম কিছু ছিল না, কি? এরকম কোনো কিছু ছিল না। এখানে আগুন ওই যে আরেকটা ঘোরাবার দেখলাম না, ওখানে একটা হামজাল দিছিল যে মাছ ধরে, এই জন্য হুম। সম্ভবত এখন এখান থেকে হয়তো বাতাসে উড়িয়া যাক কিবা ওটা আল্লাহ বলতে পারে, কেউ কতদিন আগে এটা? আজ 9 দিন হইছে। 9 দিন। 10 দিন 10 দিন হইছে। আমরা যখন চরাঞ্চলে আসলাম তখন হাঁটতে হাঁটতে আমরা দেখা পেলাম একটি ঘরের, যেটি আসলে 9 দিন আগে এক আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন নতুন করে আবার ঘরটি প্রস্তুত করা হচ্ছে। আসলে এই ধরনের বিপদের সম্মুখীন চরের মানুষেরা মাঝে মধ্যেই হয়, সেটি অগ্নিকাণ্ড হোক বা নদী ভাঙন হোক। এই ধরনের মানুষগুলো আসলে প্রতি বছরই প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হয়, আর সেই দুর্যোগকে মাথায় নিয়েই তারা বছরের পর বছর থেকে এই চরাঞ্চলগুলোতে টিকে আছে। ভাইয়েরা তো 2 ভাই, দুই ভাই 2জনে মিলেই তৈরি করতেছেন নাকি লোক নিছেন সাথে? না, কাজ আমি একাই করি। আপনি ঘরের কাজ পারেন? ভাই, আচ্ছা। গহীন চরের খুব সাজানো গুছানো একটি বাড়ি। এখন আমরা যে বসত ভিটার সামনে, এই বাড়িটি আসলে মূলত গবাদি পশু দিয়ে ভরপুর। এই যে বাড়ির ঠিক উঠোনে গবাদি পশু, গরুর 2টি ছানা বাছুর শুয়ে আছে, আর ঠিক তার সামনে আউরি ঘরের নিচে গবাদি পশু ঘাস খাচ্ছে। ঘাস বলতে আসলে ভুট্টার যে পাতাগুলো, সেগুলোই বর্তমানে ঘাস হিসেবে ব্যবহার করছে চরের মানুষেরা। আমরা যদি একটু পেছনে দেখাই, দেখুন কত সুন্দর একটা সিনারিও, সাজানো গোছানো কৃষাণ বাড়ি। এপাশে যে বাড়ি, সে বাড়িতে বস্তা করে রাখা
পেঁয়াজ, ভুট্টা সহ নানা ধরনের ফসল। মাঝখানের খোলামেলা সাজানো গোছানো একটি উঠান বাড়ি। এপাশে রয়েছে খড়ের গাদা, তার পাশে আরও কয়েকটি বাড়ি। ঠিক মাঝখানে দাঁড়িয়ে মনে হচ্ছে এটি যেন ছবির কোনো দৃশ্য, ঠিক যেন কোনো দক্ষ চিত্রশিল্পীর হাতে আঁকা নিখুঁত চিত্রকল্প। চরের মানুষের দুঃখ দুর্দশার বাইরেও যে এক সুন্দর সাজানো গোছানো জীবন আছে, তারই প্রমাণ করে এই ছোট্ট কৃষাণ বাড়িটি। এই চরাঞ্চলের মানুষের অর্থনীতি মূলত কৃষিকাজ এবং গবাদি পশুর উপর নির্ভরশীল। এই চরটিতে প্রতিটি পরিবারেই গড়ে 8 থেকে 10টি করে গবাদি পশু রয়েছে। ঠিক ব্যতিক্রম নয় এই বাড়িগুলো। বাড়ির এ পাশটিতে রয়েছে গোয়ালঘর, আর ঠিক গোয়ালঘরের একটু পাশেই রয়েছে গবাদি পশু বাঁধা। উপরে একটি ছাউনি করা, সোলার ছাউনি, আর তার নিচে এই যে আউরি করে রাখা, আর চারপাশে গবাদি পশু বাঁধা। একদমই শতভাগ দেশীয় যে গবাদি পশুগুলো, দেশীয় গরু এবং দেশি যে ব্ল্যাক বেঙ্গল প্রজাতির ছাগল, সেগুলোই মূলত এই চরে বেশি লক্ষ্য করা যায়। পাশাপাশি দুই একটি বিদেশি জাতের গরু থাকলেও সেটি আসলে খুব বেশি না, খুবই সামান্য, অল্প কিছু। বেশিরভাগই হচ্ছে দেশীয় প্রজাতির গরুগুলো। আমি ঠিক ওই পাশটা থেকে আসলাম। 1 2 3 4 5, টোটাল 5টি আউরি ঘর। 5টি আউরি ঘর মিলিয়ে গরু হবে 40টির মতো। এগুলো তো আপনাদের। সামনে যে ঘর, সেটি আসলে আমাদের আসাদুল কাকার বেওয়াই বাড়ি। এখন চরে আসলে পেঁয়াজ ওঠানোর মৌসুম, পেঁয়াজ এবং বাদাম, যার কারণে চরের বেশিরভাগ কৃষক বা ঘরের মালিকেরা এই মুহূর্তে মাঠে অবস্থান করছে। বাড়িতে শুধু ঘরের যে মেয়েরা তারা অবস্থান করছে, পাশাপাশি শিশুরা অবস্থান করছে। আর প্রচণ্ড রোদের কারণে আসলে গবাদি পশুগুলো এই মুহূর্তে মাঠে নেই। প্রতিটি গবাদি পশুই আউরি ঘরে বাঁধা। এটা হচ্ছে আমাদের আসাদুল কাকার বাড়ি। আমরা যখন এর আগের বার এই চরে এসেছিলাম তখন চাচার সাথে দেখা হয়েছিল, অনেকক্ষণ গল্প করেছিলাম। এটি তার বেওয়াই বাড়ি। সামনে বাদাম, মূলত বিছানার নিচ থেকে শুরু করে পুরো মেঝে জুড়েই রয়েছে বাদাম, এবং এই বিছানার নিচে রয়েছে পেঁয়াজ। চরে এখন আসলে বাদাম এবং পেঁয়াজ ওঠানোর সময়। যে বাদামগুলো শেষ মুহূর্তে লাগানো হয়েছিল সেগুলো উঠছে এই সময়। মূল বাদামগুলো আরও মাসখানিক আগে উঠে গেছে এবং সেগুলো বিক্রিও হয়ে গেছে। এখন আসলে শেষ দিকে যে বাদামগুলো লাগানো সেগুলো উঠছে, এবং বিশেষ করে উঠছে এখন পেঁয়াজ। মানুষের ভুট্টা এবং পেঁয়াজ তোলার ব্যস্ততা আমরা পুরো চর জুড়েই দেখছিলাম। তুলনামূলক নতুন একটি চর, যার কারণে আসলে বাড়িঘরে ওইভাবে বড় কোনো গাছের উপস্থিতি নেই। এই যে একদমই শুনশান নীরবতা চরের বাড়িতে, কারণ এখন সকলেরই ব্যস্ততা মাঠের কাজে। একটু আগে যেটি বলছিলাম, পেঁয়াজ এবং ভুট্টা উঠানোর কাজে। ছোট ছোট উঠান বাড়ি, উঠানে মাটির চোলা, আর এই যে গবাদি পশুর জন্য কেটে আনা হয়েছে ভুট্টার গাছগুলো, সবুজ পাতাগুলো। ঘরবাড়িতে তেমন মানুষের অস্তিত্ব আসলে নেই বললেই চলে। আর ঠিক এপাশে যদি দেখাই, ছোট্ট একটা খুরকি, মুরগি রাখার জায়গা। এপাশে রয়েছে পাটখড়ি, শোলা, এগুলো দিয়ে মূলত আগুন ধরানো হয়। পাশে একটি কলা গাছ, আর তার পেছনেই বিশাল একটি পুকুর। এই পুকুরটি সারা বছর পানিতে নিমজ্জিত থাকে, বিশেষ করে বর্ষাকালে টইটম্বুর থাকে। চরের এই বাড়িঘরে পানি উঠে ঝড়ের সময়, এখন চৈত্র মাস, আর কয়েকদিন পর বৈশাখ, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় চরের এই বাড়িঘরগুলো। সেই সাথে গরু বাছুর, বিশেষ করে যান মালের অনেক ক্ষতি হয়ে থাকে। ওই যে সামনে এক কৃষক ভাই ঘাস কেটে নিয়ে আসছে তার গবাদি পশু গরুর জন্য। প্রিয় বন্ধুরা,
এতক্ষণ ছিলাম বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার যমুনা তীরবর্তী এক গহীন চর মানিকদাইড়। দুর্গম এই চরের মানুষের কাছাকাছি এসে দেখানোর চেষ্টা করেছি তাদের জীবনের চিত্র। পাশাপাশি দেখানোর চেষ্টা করেছি কৃষিপ্রধান এই জনপদে কৃষকরা কী ধরনের ফসল ফলায়, কিভাবে তাদের অর্থনীতির চাকা ঘুরছে। একটা ভিডিওতে হয়তো পুরো জীবনের চিত্র তুলে ধরা সম্ভব নয়। আমরা পরবর্তীতে কোনো এক সময় আবারও এই চরে এসে দেখানোর চেষ্টা করব এই চরের মানুষের বিস্তারিত জীবনচিত্র। প্রিয় বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।